জাতীয় পতাকা হাতে আবু সাইদের পরিবারের পাশে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জিয়ারত করলেন কবর। অশ্রুজল চোখে নাহিদ আসিফ সার্জিস। ন্যায় প্রতিষ্ঠায় লড়াইয়ের ঘোষণা। আবু সাইদ এখন ঘরে ঘরে, জাতি ধর্ম নির্বিশেষে সবারই সন্তান। আপনারা খেয়াল রাখবেন যে কোথাও কোনো গোলযোগ যেন না হয়, কেউ ধর্ম নিয়ে কথাবার্তা না বলে, কারণ আমরা এই মাটিরই সন্তান, সবাই আবু সাইদ। শিক্ষার্থীদের আলটিমেটামের মুখে পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত প্রধান বিচারপতির। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাইকোর্ট ঘেরাও। ছাত্র নাগরিকদের অংশগ্রহণে যে সফল অভ্যুত্থানটি হয়েছে, সে অভ্যুত্থানটিকে প্রশ্নবিদ্ধ করার জন্য ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে বিতর্ক করার চেষ্টা করা হচ্ছে। আমরা নিশ্চিত করতে চাই ফ্যাসিজমের মূলোৎপাটন হয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিভিন্ন ক্ষেত্রে সংস্কারে যতদিন দরকার হবে অন্তর্বর্তী সরকার ততদিন দায়িত্ব পালন করবে বললেন আইন উপদেষ্টা। সাইবার নিরাপত্তা সহ যে কোনো খারাপ আইন সংস্কারের আশ্বাস। পরিবারতন্ত্রের অবসান ঘটিয়ে বৈষম্য বিরোধী রাজনৈতিক দল গড়তে চায় ছাত্র আন্দোলন। গুরুত্ব পাবে সেবাধর্মী কাজ, সাম্য আর মানবিক মর্যাদা রক্ষাই মূলনীতি। রোদ বৃষ্টি উপেক্ষা করে রাষ্ট্র মেরামতের দায়িত্বে শিক্ষার্থীরা। সড়ক থেকে বাজার সবখানেই সরব উপস্থিতি। মনিটরিংয়ে কিছুটা কমতির দিকে পণ্যের দাম। বছর জুড়ে নজরদারি চান ভোক্তা। যে লক্ষ্য নিয়ে আবু সাইদ বুক পেতে দিয়েছিলেন তা বিফল হতে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রংপুরের পীরগঞ্জে কোটা সংস্কার আন্দোলনে নিহত আবু সাইদের বাড়িতে যান ৩ উপদেষ্টা। ডক্টর ইউনূস বলেন, ঘরে ঘরে বৈষম্য বিরোধী আবু সাইদ তৈরি হয়েছে। বাংলাদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো বৈষম্য থাকবে না বলেও জানান তিনি। এর আগে সাইদের কবর জিয়ারত ও আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। রংপুরের পীরগঞ্জ থেকে বাবুল হোসেনের ক্যামেরায় সানবির রূপলের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলন এক অভূতপূর্ব রূপ দেখালো নতুন প্রতিবাদী বাংলাদেশের। বিন্দু বিন্দু ক্ষোভ থেকে অভ্যুত্থানের বিস্ফোরণ ঘটিয়ে এখন ইতিহাসের নায়ক রংপুরের পীরগঞ্জ উপজেলার আবু সাইদ। রক্ষকের গুলির মুখেও যিনি গেয়েছেন মুক্তির দাবি। সেই আবু সাইদের প্রতি শ্রদ্ধা জানাতে শনিবার হেলিকপ্টার যোগে রংপুরের অজপাড়াগাঁয়ে যান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন কোটা আন্দোলনের 2 নেতা, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আবু সাইদের বাড়িতে গিয়ে শুরুতেই তার কবর জিয়ারত করেন প্রধান উপদেষ্টা। সমবেদনা জানান পরিবারের সদস্যদের প্রতি। জাতীয় পতাকা তুলে দেন আবু সাইদের পিতার হাতে। পরে প্রধান উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব সবার। কোনো ধরনের গোলযোগ যাতে না হয় সে বিষয়েও সবার প্রতি আহ্বান জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। আবু সাইদ এখন ঘরে ঘরে, প্রত্যেক ঘরে আবু সাইদ, এবং বাংলাদেশের যত পরিবার আছে সব পরিবারের সন্তান, এবং বাংলাদেশে এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবারই সন্তান। এখানে হিন্দু পরিবার হোক, মুসলমান পরিবার হোক, বৌদ্ধ পরিবার হোক, সবার ঘরের সন্তান এই আবু সাইদ। কাজেই আপনারা খেয়াল রাখবেন যে কোথাও কোনো গোলযোগ যেন না হয়, কেউ ধর্ম নিয়ে কথাবার্তা না বলে, কারণ আমরা এই মাটিরই সন্তান, সবাই আবু সাইদ। কাজেই এদের সন্তানদের রক্ষা করা জাতি ধর্ম নির্বিশেষে, এটা আমাদের এখন কর্তব্য। এর আগে আবু সাইদের কবর জিয়ারত করেন সহপাঠী ও স্বজনেরা। এ সময় বাবা মকবুল হোসেন শিক্ষার্থী আন্দোলনে মৃত্যুর ঘটনার বিচার দাবি করেন। কোটা আন্দোলনতে ছেলে, শিক্ষক, ছাত্র, বহু কিছু পেশার মানুষ মারা গেছে। ছেলে শহীদ হয়ে গেছে, এটার তো বেদনা আমার আছেই। তা বাদেও যে আরো মায়ের ঘেরে কোল খালি হয়ে গেছে, এটারও বেদনা আমার লাগে। কিন্তু যেন সরকার যেন দৃষ্টান্তভাবে সকলের বিচার করে। বাংলাদেশে আর যেন এমন মৃত্যুর ঘটনা না ঘটে সেজন্য
দল মত নির্বিশেষে সবার প্রতি আহ্বান জানান আবু সাঈদের স্বজনেরা। সানবীর রূপল, সময় সংবাদ, পীরগঞ্জ, রংপুর। আবু সাঈদ মেধাবী, সংগ্রামী আর লড়াকু এক জীবনের প্রতিচ্ছবি। স্বজন আর পরিবারের সদস্যদের কথাই উঠে এলো এমনটাই। তাদের প্রত্যাশা, আবু সাঈদের আত্মত্যাগ এখন বাংলাদেশকে পথ দেখাবে নতুন যাত্রাপথের। বাবুল হোসেনের ছবিতে রংপুর থেকে সানবীর রূপলের আরও একটি রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তার গ্রামের বাড়িতে গেলে ভিড় করেন স্বজনেরাও। স্মরণ করেন মেধাবী আবু সাঈদের জীবনের নানা অধ্যায়। সাদাসিধে জীবনযাপন, অমায়িক ব্যবহার, চারিত্রিক দৃঢ়তা আর দরিদ্র পরিবার থেকে নানা প্রতিকূলতা ঠেলে বেড়ে ওঠার কথা। সেই আবু সাঈদকে হারিয়ে শূন্যতা আর বেদনায় পোড়ার কথা উঠে আসে স্বজনদের মুখে। কষ্ট করে পাইছে, খুব লেখাপড়া করছে, মানুষের ছেলে ওইভাবে মারে না। আহারে, ছাত্র পড়া কি, ছেলে ব্যবহার কি ভালো। আমার খারাপ না গেছে, না খারাপ না গেছে, জবের ভালো মানুষ হয়েছিল ছেলেটি। ছোট থেকে অত্যন্ত মেধাবী ছিল আবু সাঈদ। ক্লাসের সবসময় যে কোনো ব্যাপারে কোনো প্রশ্নের উত্তর দেওয়া থেকে শুরু করে নিয়ে সত্য কথা বলা, অন্যের বিরুদ্ধে কথাবার্তা বলা থেকে সব ব্যাপারেই সে সবার থেকে আগায় ছিল সবসময়। এবং স্যারদের সব থেকে পছন্দের ছাত্রগুলোর মধ্যে সাঈদ অন্যতম একজন ছিল। সবসময় সাদামাটাভাবে চলাফেরা করতো। ও কারোর সাথে কখনো ঝগড়া দ্বন্দ্ব কোনোটাই থাকতো না। যদিও বা সে একটা নিম্ন দরিদ্র পরিবার থেকে সে উঠে এসেছে, অনেক সংগ্রাম এবং যুদ্ধ করে সে ছোটোবেলা থেকে উঠেছে। সে ক্লাস 5-এ টানেলফুলে বৃত্তি থানা ফার্স্ট, ক্লাস 8-এ সে টানেলফুলে বৃত্তি থানা ফার্স্ট। স্বজন ও পরিবারের সদস্যরা মনে করেন বৈষম্যহীন লক্ষ্য নিয়ে রাষ্ট্র কাঠামো নতুন করে গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশকে নতুন পথের দিশা দেখাবে আবু সাঈদের আত্মত্যাগ। সর্বোচ্চ চেষ্টা দিয়ে সংগ্রাম করেছে এবং তার সংগ্রামের সে ফল আজকে তো আমরা দেশবাসী সবাই দেখতে পাচ্ছি। এই জাতিকে অনেক বিশাল একটা জিনিস শিখিয়ে দিয়ে গেছে যে অন্যের বিরুদ্ধে বুক সিনা দাঁড় করে দাঁড়াইতে হয় অন্যের বিরুদ্ধে, যে এটা একটা সে দৃষ্টান্ত নজির করে গেছে। আবু সাঈদের নামে আমাদের এলাকায় একটা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হোক এবং বর্তমানে যে আন্দোলন হলো আবু সাঈদের নামে একটা গবেষণা ইনস্টিটিউট হোক। সকল শহীদের হত্যার সাথে সংশ্লিষ্ট সকলকে পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ ফাঁসির দাবি জানাচ্ছি। যুগ যুগ ধরে সংগ্রামের প্রতীক হয়ে বেঁচে থাকবেন আবু সাঈদ। দেশের মানুষ মনে রাখবে তার আত্মত্যাগ, এমন মত রংপুরবাসীর। সানবীর রূপল, সময় সংবাদ, পীরগঞ্জ, রংপুর। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের রংপুর সফরের খবর জানাতে এই মুহূর্তে পীরগঞ্জে আছেন সহকর্মী সানবীর রূপল। সরাসরি যাচ্ছে তার কাছে। কিছুক্ষণ আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে চলে গেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে আহতদের তিনি দেখতে গেছেন এবং সেখান থেকে যাবেন সার্কিট হাউসে। এর আগে সকালবেলা এই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ, যার মৃত্যুর উপরে ভর করে এই আন্দোলন আরও বেশি বেগবান হয়েছিল এবং আন্দোলনে আগুন ঢেলেছিল তার মৃত্যু, সেই আবু সাঈদের বাড়িতে যান রংপুরের পীরগঞ্জে এবং সেখানে তার স্বজনদের সঙ্গে কথা বলেন, বাবা মার সঙ্গে কথা বলেন, দোয়া ও মোনাজাত করেন তার জন্য। সেখান থেকে সরাসরি হেলিকপ্টার যোগে চলে আসেন রংপুরের এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তিনি বেশ কিছুক্ষণ অবস্থান নেন এবং বেশ কিছুক্ষণ অবস্থান করে সেখানে কোটা আন্দোলনকারী যারা সমন্বয়ক ছিলেন তাদের সঙ্গে একটা আলাপ আলোচনা করেন এবং আলাপ আলোচনা করে সেখান থেকে সব বিচারের, সব হত্যাকাণ্ডের বিচারের দাবি তারা করেছিল এবং প্রধান উপদেষ্টা তিনি আশ্বাস দিয়েছেন সব হত্যাকাণ্ডের বিচার হবে। এবং তখন তিনি যখন ভেতরে অবস্থান করছিলেন, শিক্ষার্থীরা, সাধারণ শিক্ষার্থীরা বাইরে এই প্রধান ফটকের পাশে পুরো জায়গাটি আসলে তারা ভরে গিয়েছিল এবং কানায় কানায় ভরে গিয়েছিল। এবং জানিয়ে রাখি যে আবু সাঈদ চত্বর, এখন যে চত্বরটির নাম পার্কের মোড় ছিল এবং সেই চত্বরটির নাম এর মধ্যে শহীদ আবু সাঈদ চত্বর হিসেবে নামকরণ করা হয়। এবং আপনি দেখতে পাচ্ছেন যে আবু সাঈদ তোরণ, সেই ব্যানার নিয়ে এখনও একদল শিক্ষার্থী দাঁড়িয়ে আছেন এবং এই আবু সাঈদ চত্বরের ঠিক সামনেই তার সেই মৃত্যুর সময় তার যে বুক ফুলিয়ে দাঁড়িয়ে থাকার যে দৃশ্যটি ছিল পুলিশের গুলির সামনে, সেই দৃশ্যটির একটি তোরণ সেই চত্বরে কিন্তু করা হয়েছে।
এরকম বেশ কিছু ব্যানার ফেস্টুন এই চত্বরে কিন্তু দেখতে পেয়েছি আবু সাঈদের সেই বিরচিত বুক ফুলিয়ে দাঁড়ানোর সেই দৃশ্যটি দিয়ে, এবং এই নামকরণটি কিন্তু প্রথম দিনেই তিনি মারা যাওয়ার পরে প্রথম দিনেই ঘোষণা করা হয়েছিল শিক্ষার্থীদের পক্ষ থেকে যে এই নামকরণটি এখানে করা হবে, এবং সেই নামকরণটি করার ক্ষেত্রে যত রকমের প্রচেষ্টা আছে সেই প্রচেষ্টাগুলো তারা কিন্তু অব্যাহত রেখেছে। এবং এর মধ্যে সবাই আবু সাঈদ চত্বর নামকরণ সেটি মেনেও নিয়েছেন এবং সবাই নাম ডাকতেও শুরু করেছেন আবু সাঈদ চত্বর হিসেবে। কিছুক্ষণ পরে এখানে আবু সাঈদ চত্বরের এখান থেকে আমি দেখেছি যে প্রধান উপদেষ্টা যাওয়ার পরে শিক্ষার্থীরা তারা সবাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছেন। সেখানে সমন্বয়কদের সাথে বৈঠকের পরে একটি আনুষ্ঠানিক ব্রিফিং হওয়ার কথা আছে সেই বৈঠকের পরে। এখন পর্যন্ত এই ছিল রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে সবশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম রংপুরে। শিক্ষার্থীদের আলটিমেটামের মুখে পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। সন্ধ্যার মধ্যে রাষ্ট্রপতির সঙ্গে কথা বলে আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়া হবে। এর আগে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের দাবিতে উচ্চ আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। আদালতের প্রতি মানুষের আস্থাহীনতার জন্য বিচারপতিদের রাজনৈতিক সম্পৃক্ততাকে দায়ী করেন তারা। শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি জানান আইনজীবীরাও। স্লোগানে স্লোগানে মুখরিত আদালত প্রাঙ্গণ। দাবি প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের রাজনৈতিক পক্ষপাতদুষ্ট বিচারপতিদের পদত্যাগ। শনিবার সকালে প্রধান বিচারপতি হঠাৎ করে ভার্চুয়াল ফুল কোর্ট সভা ডাকেন। এই খবর ছড়িয়ে পড়লে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হন শিক্ষার্থীরা। কিছুক্ষণ পরেই সুশৃঙ্খলভাবে মিছিল নিয়ে হাইকোর্টে প্রবেশ করেন তারা। মুহূর্তের মধ্যেই বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত হন সেখানে। খণ্ড খণ্ড মিছিল আর হ্যান্ডমাইক থেকে বিচার বিভাগের সংস্কার সহ নানা দাবি জানান তারা। এ সময় বিচার বিভাগকে দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য ব্যবহার করা হয়েছে বলে দাবি করে আন্দোলনকারীরা বলেন, এর পিছনে বিচারপতিদের দায় রয়েছে। অর্থ পাচারকারীদের বিরুদ্ধে তদন্ত বন্ধের আদেশ দেওয়ার ফলে দেশের অর্থনৈতিক যে ক্ষতি হয়েছে তার দায় প্রধান বিচারপতি এড়াতে পারেন না বলেও দাবি করেন আন্দোলনকারীরা। বাংলাদেশে স্বৈরাচার প্রতিষ্ঠা করার জন্য যে সকল বিচারপতি তাকে সাহায্য করেছে তাদের সকলের পদত্যাগের দাবিতে আমরা এখানে আজ উপস্থিত হয়েছি। যে মূল কারণ, যে মূল কালপ্রিট, সেই মূল কালপ্রিটটা হচ্ছে আমাদের প্রধান বিচারপতি। সেই প্রধান বিচারপতি কিন্তু এখন পর্যন্ত পদত্যাগ করেনি। আমি যদি বলি যে আপনারা কেন ব্যবহার হয়েছেন, আপনাকে একজন ব্যবহার করতে চাইলে কি আপনি ব্যবহার হতে হবে? সরকারের মদদে একের পর এক বিতর্কিত ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রায় দেয়ায় পদত্যাগের আলটিমেটাম দেয়া হয় প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিদের। আমরা বলতে চাই এই ফ্যাসিজমের একটি অংশ হচ্ছে প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতি। আমরা তাদেরকে আলটিমেটাম দিয়েছিলাম, তারা পদত্যাগ করেননি। প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতি যদি পদত্যাগ না করে তাহলে তাদেরকে আমরা গণভবনের চিত্র মনে করিয়ে দিতে চাই। আইনজীবীরাও সংহতি জানান শিক্ষার্থীদের সঙ্গে। শিক্ষার্থীরা যে দাবি করেছে এই রক্ত স্রোতের ছাত্র জনতার বিপ্লবের পরে আমরা আইনজীবী সমাজ সেই দাবির প্রতি আমরা সংহতি জানাচ্ছি। আলটিমেটামের মুখে এর মধ্যে পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। বিকেলের মধ্যেই আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এর আগে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, অচিরেই প্রধান বিচারপতিকে অপসারণের দাবি মেনে নেওয়া হবে। আপনারা যারা সুপ্রিম কোর্টে ঢুকেছেন, আপনাদের কাছে আমার আকুল অনুরোধ, আপনারা শান্তভাবে অবস্থান করেন, কিন্তু কোনো অবস্থাতেই সুপ্রিম কোর্টের কোনো রকম কোনো ক্ষতি করবেন না। আদালতের সব নথি যেন সুরক্ষিত থাকে, সেজন্য সবাইকে দায়িত্বশীল আচরণের অনুরোধ জানান আইন উপদেষ্টা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে হাইকোর্ট এলাকায় আছেন রিপোর্টার শাকির আহমেদ, সরাসরি যাচ্ছি তার কাছে। প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের দাবিতে আজ সকাল থেকেই এই আদালত প্রাঙ্গণ কিন্তু উত্তপ্ত ছিল। শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকে একত্রিত হয়ে সকাল 10টার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জড়ো হন। পরবর্তীতে তারা একটি মিছিল নিয়ে এই মাজার গেট যেটি রয়েছে হাইকোর্টের, সেটিতে কোর্টে আদালত প্রাঙ্গণে প্রবেশ করেন। পরবর্তীতে তারা নানা স্লোগান, মিছিল, বিক্ষোভ সহ নানাভাবে তাদের যে দাবি, অর্থাৎ প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের যে বিচারপতিরা রয়েছেন তাদের
পদত্যাগের যে দাবি সেটি কিন্তু তারা জানান। এবং সবশেষ আমরা যতটুকু জানতে পেরেছি যে আইন উপদেষ্টা সহ নানা আনুষঙ্গিক সূত্রে যে প্রধান বিচারপতি পদত্যাগ করবেন এমন একটি অনানুষ্ঠানিক আভাস পাওয়া গেছে বা অনানুষ্ঠানিক সংবাদ পাওয়া গেছে। তার প্রেক্ষিতে কিন্তু শিক্ষার্থীরা এই কোর্ট প্রাঙ্গণে অবস্থান করছেন এবং তারা পর্যবেক্ষণ করছেন বিকেল পর্যন্ত এই সিদ্ধান্তটি আসে কিনা। অর্থাৎ তারা যে প্রতিষ্ঠান থেকে আসছিলেন তারা সংঘবদ্ধ হয়ে কিন্তু এই আদালত প্রাঙ্গণে অবস্থান করছেন। তারা আপাতত দুপুরের যে বিরতি সেই বিরতিতে আছেন এবং তারা বলছেন যে এই আদালত প্রাঙ্গণকে অর্থাৎ বিচার ব্যবস্থাকে রাজনীতিকরণ সহ নানাভাবে আইন অঙ্গনকে কলুষিত করার কারণে তারা প্রধান বিচারপতি সহ অন্যান্য আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগ দিয়েছেন এবং তারা বলেছেন যে এই বিচারপতি নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে তাদের দেয়া যে রায়গুলো সেগুলোর সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল এবং সরকার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য আদালতকে ব্যবহার করেছে এমন অভিযোগ কিন্তু তারা এনেছেন এবং এগুলোর পিছনে তারা আসলে প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিদেরকে দায়ী করেছেন। সবশেষ তারা এখন প্রধান বিচারপতির যে আনুষ্ঠানিক যে পদত্যাগের ঘোষণা বা প্রধান বিচারপতির আনুষ্ঠানিক পদত্যাগের খবর সেটির জন্য তারা অপেক্ষা করছেন। তো এই ছিল আমার কাছ থেকে আদালত প্রাঙ্গণ থেকে প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আন্দোলন সেটির সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম হাইকোর্ট প্রাঙ্গণে। নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারে যতদিন দরকার হবে অন্তর্বর্তী সরকার ততদিন দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এ সময় তিনি সাইবার নিরাপত্তা সহ যে কোনো খারাপ আইন সংস্কারেরও আশ্বাস দেন। অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয়ার পর প্রথম দিন সচিবালয়ে অফিস করার সময় সাংবাদিকদের তিনি একথা জানান। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বৃহস্পতিবার সন্ধ্যায় 17 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেয়ার একদিন পর শুক্রবার বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর ডক্টর আসিফ নজরুল সাপ্তাহিক ছুটির দিন শনিবার সকাল থেকেই সচিবালয়ে অফিস করেন। এ সময় আইন সচিব সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা শুভেচ্ছা জানান। পরে আইন উপদেষ্টা কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। নতুন সরকারের কাজের ক্ষেত্রে কোন বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হবে জানতে চাইলে নির্বাচন কমিশন সহ সাংবিধানিক প্রতিষ্ঠানের সংস্কারে পরিকল্পনা নেয়ার কথা জানান তিনি। নির্বাচন কমিশনের ভূমিকা তো আপনারা জানেন। তো এখানে যদি আপনার ওভারহলিং না করা হয় তাহলে ভবিষ্যতে যে সরকার আসবে তারা তো এই প্রতিষ্ঠানগুলোকে আবার সেভাবে ব্যবহার করবে। আমাদের অতীতের অভিজ্ঞতা সুখকর না। এ সরকারের মেয়াদ প্রসঙ্গে জানতে চাইলে আইন উপদেষ্টা বলেন, একটি সুষ্ঠু নির্বাচন করা ও বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য যতদিন দরকার হবে অন্তর্বর্তীকালীন সরকার ততদিন দায়িত্ব পালন করবে। সংস্কারের আকাঙ্ক্ষা এবং নতুন নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে যেটা যতদিন থাকা দরকার ততদিনই আমরা থাকবো, বেশিও না কমও না। আমি আমার বিশ্ববিদ্যালয় শিক্ষকতার জীবন মিস করি। যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করে কবে আমি আমার সেই জীবনে ফিরে যেতে পারবো। সাইবার নিরাপত্তা আইন সহ যে কোনো ধরনের খারাপ আইন সংস্কারে ব্যবস্থা নেওয়ার কথাও জানান অধ্যাপক আসিফ নজরুল। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। দায়িত্ব নিয়েই অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের ঘোষণা দিয়েছেন নতুন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। দুপুরে মতিঝিলের শিল্প ভবনে এক বৈঠকে একথা বলেন তিনি। এ সময় শিল্প খাতে চলমান গ্যাস সংকট নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি। তো ডেফিনেটলি মোকাবেলা করবো, যেটা বললাম যে জিরো টলারেন্স থাকবে আমাদের দুর্নীতির ক্ষেত্রে এবং আমাদের টিম এই ব্যাপারে সজাগ থাকবেন এবং আমরা এটা যা অন্যায় অবিচার যেই অভিযোগগুলোর ক্ষেত্রে এসেছে আমরা যেন ভবিষ্যৎটা ডিফারেন্ট হয়, এই জন্যই তো আজকে এই দায়িত্বগুলিতে আসা আমাদের পুরা যেই পরিষদের। গ্যাসের ব্যাপারটা এনশিওর করা এই মানে শিল্প খাত। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। শনিবার তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে স্বাগত জানিয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন। সবাইকে শান্ত এবং সংযত থাকার আহ্বান জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠন করা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহায়তা করে যাবে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার প্রচেষ্টায় একসঙ্গে কাজ করার বিষয়ে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।
পরিবারতান্ত্রিক রাজনীতির অবসান ঘটিয়ে শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য খাতে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে চান তরুণরা। এ লক্ষ্যে নতুন রাজনৈতিক দল গঠন করতে পারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সমাজের বৈষম্য দূর করার পাশাপাশি সাম্য ও মানবিক মর্যাদা নিশ্চিত করাই হবে এই দলের লক্ষ্য। দুই সমন্বয়কের সঙ্গে কথা বলে আরও জানাচ্ছেন শাকির আহমেদ। শোষণ, বঞ্চনা আর বৈষম্যের বিরুদ্ধে তারুণ্যের প্রতিবাদে সৃষ্ট গণজোয়ারে নতুন যুগে পদার্পণ করেছে বাংলাদেশ। এখন রাষ্ট্র সংস্কারের পালা, আর সেই গুরুদায়িত্ব পালনে পাঞ্জেরির ভূমিকায় তরুণরা। তাদের ঘিরে 18 কোটি মানুষের প্রত্যাশা যেন একটু বেশি। তরুণরাও ঢেলে সাজাতে চান 30 লাখ শহীদের রক্তস্নাত বাংলাদেশকে। রাষ্ট্র সংস্কারের প্রয়োজনে তরুণদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গঠন করতে পারে নতুন রাজনৈতিক দল। এত রাজনৈতিক দলের ভিড়ে কেন আবার এই নতুন দল গঠন প্রয়োজন, এমন প্রশ্নে তরুণদের সাফ জবাব। বিদ্যমান রাজনৈতিক দলগুলো পরিবারতান্ত্রিক কাঠামো থেকে বের হতে পারেনি বলেই প্রতিষ্ঠিত হয়নি সাম্য ও মানবিক মর্যাদা। তাই সুদূর পরাহত স্বাধীনতা নিশ্চিত করতে এই পরিকল্পনা। ছাত্র নাগরিকের উপরে তারা আশা রাখতে চায়, যেহেতু আশা রাখার জন্য সেটির প্রতিফলনের জন্য রাজনৈতিক দল প্রয়োজন। যদি সেক্ষেত্রে নাগরিকের প্রত্যাশাটি যদি আমাদের প্রতি সবসময় ধারাবাহিকভাবে অব্যাহত থাকে, সেক্ষেত্রে রাজনৈতিক দল করার ক্ষেত্রে আমরা অবশ্যই বিবেচনা করব। স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে এমন একটা সরকার থাকবেন, এমন একটা রাজনৈতিক দল থাকবে যারা পরিবারতন্ত্রের বাইরে থাকবেন, যারা এদেশের বিশ্বের যে পরাশক্তির পাপেট সরকার না হয়ে এদেশের সাধারণ মানুষের জন্য কাজ করবে। কেমন হবে নতুন এই দলের কাঠামো, কারা থাকবেন নেতৃত্বে, সে বিষয়েও কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। রাজনীতির প্রায়োরিটির জায়গাটা মূলত জনগণের প্রত্যাশা, জনগণের চাওয়া। গত প্রজন্মের বা যারা রাজনৈতিক ছিল তারা বার্ধক্যের যেই একটি শৃঙ্খল আমাদেরকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, তারা তরুণদেরকে শুনতে পায়নি বা তরুণদেরকে বোঝার চেষ্টা করেনি। আমরা জনগণ কি শুনতে চায়, জনগণ কি চায়, জনগণের যে প্রত্যাশার জায়গাটি, সেই প্রত্যাশার জায়গাটি পূরণ করার যেই শপথ, সেটি হবে আমাদের রাজনৈতিক দলের মূলনীতি। রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে একটি ধ্বংস করে দেওয়ার যে প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রিভিয়াস আমাদের যে এক্সপিরিয়েন্স হয়েছে, তাদের যে একটি প্রবণতা থাকে, সেই জায়গায় আমাদের সেই বিষয়টি থাকবে না, বরং থাকবে যেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিশেষ করে নির্বাচন কমিশন, এই যে খাতগুলো রয়েছে, সেগুলোর প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাসের জায়গাটি নিশ্চিত করাই হবে আমাদের রাজনীতির মূল প্রিন্সিপাল। অর্থাৎ সেবাধর্মী একটি রাজনৈতিক দল ক্রিয়েট করার, সেটি যদি আমরা রাজনৈতিক দল ক্রিয়েট করি, সেটি আমাদের মূলনীতির জায়গায় প্রাধান্য পাবে। দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির অবসান ঘটাতে চান তরুণরা। ছাত্র অধিকার প্রতিষ্ঠায় শিক্ষাঙ্গনে ছাত্র সংসদ সক্রিয় করার পরিকল্পনা তাদের। লেজুর ভিত্তিক অর্থাৎ কোনো মাদার টিমের স্পোকসম্যান হিসেবে বিশ্ববিদ্যালয়ে লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করবে, সিট দখল করবে, হল ক্যান্টিনে বাণিজ্য করবে, সেই ধরনের রাজনীতি যেটি বাংলাদেশের মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে, সেই রাজনীতি আর বাংলাদেশের শিক্ষার্থীরা চায় না। বরং বাংলাদেশের শিক্ষার্থীরা যেই ধরনের রাজনীতি চায়, সেটি মেধাভিত্তিক রাজনীতি, সেটি পাওয়ার পলিটিক্স আর থাকবে না, সেটি হবে পলিসি পলিটিক্স, এবং সেটি সূতিকাগার হবে হল সংসদ। ছাত্রদেরকে নিয়ে বিশ্ববিদ্যালয়, তাদের কোনো এখানে স্ট্রেক নেই, তাদের কি দাবি দাওয়াগুলো তুলে ধরার মতো কোনো প্ল্যাটফর্ম তাদের নেই, কোনো ব্যক্তি নেই, কোনো প্রতিনিধি নেই। সেই জায়গা থেকে অতি শীঘ্র ছাত্র সংসদ কার্যকর করার বিষয়ে আমরা বর্তমান যে সরকার গঠিত হয়েছে, সেই সরকারের আমরা আহ্বান জানাবো। জনগণের ম্যান্ডেট নিয়ে সংস্কার করতে চান শিক্ষা ব্যবস্থার, ঢেলে সাজাতে চান স্বাস্থ্য খাত। আমরা যুগোপযোগী একটি শিক্ষা পদ্ধতি, যেখানে বিজ্ঞান মনস্কতার অবাধ প্রসারের সুযোগ থাকবে, যেখানে কারিগরি শিক্ষা পদ্ধতির অবাধ প্রসারের সুযোগ থাকবে, এবং স্বনির্ভর বাংলাদেশের গঠনের জন্য একজন শিক্ষার্থীকে যেভাবে নিজেকে স্বনির্ভর করতে হয়, সেই জায়গাগুলোকে ফোকাস করে যে ধরনের শিক্ষা পদ্ধতি প্রণয়ন করতে হয়, স্টেক হোল্ডারদের সাথে কথা বলে বর্তমান বিদ্যমান শিক্ষা পদ্ধতি সেখানে অবশ্যই সংস্কার করা হবে। আর আদালতের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে বিচার ব্যবস্থার সংস্কারও চান তরুণরা। মোটা দাগে যদি বলতে যাই, বিচার ব্যবস্থা পরবর্তীতে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি পুড়ে যাওয়া থানা সংস্কারের কাজে শিক্ষার্থীরা পোড়া জিনিসপত্র সরানো এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র খুঁজে বের করছেন তারা। এদিকে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন থানার কার্যক্রম। এই মুহূর্তে রাজধানীর মোহাম্মদপুর থানায় আছেন রিপোর্টার নিবিড় সাহা, সরাসরি যাচ্ছে তার কাছে।
আসলে দেশের যে কোনো ক্রান্তি লগ্নে বা দেশ বা রাষ্ট্র সংস্কারের জন্য যে আসলে যে কোনো প্রয়োজনে যে শিক্ষার্থীরা এগিয়ে আসে সেটি কিন্তু আজকে কিন্তু আমরা মোহাম্মদপুর থানায় যেটি দেখছি সেটি কিন্তু আসলে একটি উজ্জ্বল দৃষ্টান্ত। গত 5 তারিখে আমরা দেখেছি যে আসলে এই যে মোহাম্মদপুর থানা ভবন যেটি সেটি কিন্তু আসলে পুড়িয়ে দেওয়া হয় এবং এরপর কিন্তু এই ভবনটির প্রত্যেকটি ফ্লোরই কিন্তু আমরা দেখেছি যে আগুন ছিল এবং পুড়ে যায় এবং পুলিশের যে গুরুত্বপূর্ণ নথি পাশাপাশি অন্যান্য সরঞ্জাম সেগুলোও কিন্তু দেখা গেছে যে বেশিরভাগই কিন্তু পুড়ে যায়। তো তার কারণে কিন্তু আসলে যে পুলিশিং কার্যক্রম সেটি কিন্তু এখানে ব্যাহত হচ্ছিল এবং রাজধানীর ডিএমপির বেশ কয়েকটি থানা কিন্তু আমরা দেখেছি যে চালু হলেও কিন্তু এই থানাটি কিন্তু আসলে চালু করা যায়নি, কেননা এই থানা সহ আরো বেশ 2 থেকে 3টি থানা কিন্তু আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, যার কারণে কিন্তু দেখা গেছে যে আসলে পুলিশিং যে কার্যক্রম সেটি কিন্তু আসলে চালু করা যাচ্ছিল না। তো আজকে আমরা সকাল থেকে যেটি দেখেছি যে আসলে শিক্ষার্থীরা এই থানার ভেতরে কিন্তু এই যে পরিষ্কার এবং আগুনে পুড়ে যে ধ্বংসাবশেষ তৈরি হয়েছে সেগুলো কিন্তু আমরা দেখছি যে শিক্ষার্থীরা নিজ উদ্যোগে কিন্তু আসলে সেগুলো পরিষ্কার করছেন। পাশাপাশি শিক্ষার্থীরা এই যে ধ্বংসাবশেষের ভেতর থেকে আবারও পুনর্ব্যবহারযোগ্য কিছু আছে কিনা সেগুলো কিন্তু তারা দেখছেন, যে আসলে যে তথ্য কিংবা যে কাগজপত্র যেগুলো পুলিশের কাজে লাগবে বলে তারা যেগুলো কাজে লাগবে বলে তারা মনে করছেন যে সেগুলো কিন্তু আসলে তারা বাছাই করে এখান থেকে, পাশাপাশি বুলেট কিংবা যেগুলো বন্দুক সেগুলো কিন্তু পাওয়া যাচ্ছে এই ধ্বংসাবশেষের ভিতরে, সেগুলো কিন্তু তারা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করছেন। তো সবকিছু মিলিয়ে আজকে কিন্তু রাজধানীর মোট থানার 29টি থানা কিন্তু আসলে চালু করা হয়েছে। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে থাকা সবশেষ খবর। রোদ বৃষ্টি উপেক্ষা করে রাষ্ট্র মেরামতের দায়িত্বে শিক্ষার্থীরা। যানবাহনের শৃঙ্খলা রক্ষায় সড়কে ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছেন তারা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর মিরপুর এলাকায় আছেন রিপোর্টার তোহা খান তামিম এবং খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। সরাসরি প্রথমে যাচ্ছি তামিমের কাছে। সকাল পেরিয়ে এখন মধ্য দুপুর, এই সময়ে এসে দেখা যাচ্ছে সড়কে কিছুটা যানবাহনের যে চাপ সেটি বেড়েছে। আমি একটু দেখাতে চাই এখানে শিক্ষার্থীরা বেশ চাপ বাড়লেও তারা সুশৃঙ্খল উপায়ে এই যে চাপ সামলাতে কাজ করছেন। আমরা দেখতে পাচ্ছি যে মিরপুর 10 নম্বর যে সার্কেল রয়েছে এই গোল চত্বরটিতে প্রত্যেকটি পয়েন্টে প্রত্যেকটি সিগন্যালে কিন্তু বলা যায় যে অসংখ্য গাড়ি আসলে দাঁড়িয়ে রয়েছে এবং বেশ লম্বা একটি লাইন, আসলে যানবাহনের যে চাপ সেই চাপটি বেড়েছে এবং যানবাহনের চাপ বাড়লেও আগের মতো যেরকম ঘন্টার পর ঘন্টা যে অচলায়তন, সেই অচলায়তন কিন্তু এখানে হচ্ছে না, বরং আমরা দেখতে পাচ্ছি যে সুশৃঙ্খলভাবেই যে যানবাহনগুলো দাঁড়িয়ে রয়েছেন এবং দাঁড়িয়ে থাকার পাশাপাশি অন্যান্য যে সমস্ত সড়কগুলো রয়েছে নিয়মতান্ত্রিকভাবে একের পর এক কিন্তু ছাড়া হচ্ছে। অর্থাৎ গাড়ির চাপ বাড়ার কারণে দীর্ঘ যে সিরিয়াল বা দীর্ঘ যে লাইন, সেই লাইনই আসলে আমরা দেখতে পাচ্ছি। যদিও এখানে আনসার বাহিনী রয়েছে, আনসার বাহিনীর সদস্যরা রয়েছে, বিএনসিসি যে সদস্য সেটা রয়েছে, পাশাপাশি এখানে কিন্তু আমরা ফায়ার সার্ভিসের যে সদস্যরা রয়েছেন সেই সদস্যদের কিন্তু আমরা আসলে ট্রাফিক ব্যবস্থাপনায় যে নিয়ন্ত্রণ করতে দেখছি। আমরা জানি যে কোনো দুর্যোগে উদ্ধার এবং আগুন লাগার ঘটনা ঘটে ফায়ার সার্ভিস ঝাঁপিয়ে পড়ে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই সংকটময় মুহূর্তে বিশেষ করে এই যে ট্রাফিক বিভাগের অনুপস্থিতি, আজও কিন্তু সকাল থেকে খুলনার সড়কে শৃঙ্খলা ফেরানোর কাজ করছে বিভিন্ন শিক্ষার্থীরা। এর মধ্যে রয়েছে বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনেরও যারা রয়েছেন তাদেরকেও দেখেছি সড়কে শৃঙ্খলা ফেরানোর কাজ করছে। নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট সহ প্রায় প্রতিটি সড়কে কিন্তু শিক্ষার্থীদের আমরা অবস্থান দেখছি এবং তারা কিন্তু সড়ককে যেভাবে আসলে সুশৃঙ্খলভাবে গাড়ি চালানো যায় সেটির আসলে ব্যবস্থা করছেন। আপনি জানেন যে গত কয়েকদিন ধরে সড়কে ট্রাফিক পুলিশের কোনো ব্যবস্থা নেই,
কারণে কিন্তু তারা এই দায়িত্বটি কাঁধে তুলে নিয়েছেন এবং তারা বেশ ভালোভাবেই সে কাজটি করে যাচ্ছেন। বিশেষ করে দ্রুত গতির যান এবং ভারী যানবাহনের জন্য আলাদা লেন এবং কিছুটা ছোট যানবাহনের জন্য আলাদা লেন তারা তৈরি করছেন এবং যারা আসলে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালাচ্ছেন তাদেরকে আসলে দাঁড় করিয়ে হেলমেট পরানোর জন্য আসলে অনুরোধ করছেন এবং বিশেষ এছাড়া প্রাইভেট কার সহ মাইক্রোবাস এই ধরনের যানবাহন যেগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু আসলে থামানো হচ্ছে এবং চেক করা হচ্ছে সেখানে কোনো কিছু অবৈধ পাওয়া যায় কিনা। এভাবে কিন্তু আসলে শিক্ষার্থী সহ বিএনসিসি, ফায়ার সার্ভিস এবং এছাড়াও বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন এই সড়কের শৃঙ্খলা ফেরানোর চেষ্টা করছে। আপনারা ছবিতে যেভাবে দেখতে পাচ্ছেন বেশ কিছু শিক্ষার্থী কিন্তু এখানে কাজ করছেন এবং একটু বলে রাখি কিছুক্ষণ আগে কিন্তু বেশ ভারী বৃষ্টি হয়েছে খুলনায়, সেই বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু এখানে শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং শিক্ষার্থীরা আসলে জানিয়েছেন যে তারা আসলে এই কাজটি করছেন এবং তারা ব্যাপক সাড়া পাচ্ছেন এবং সাধারণ মানুষও কিন্তু স্বাগত জানাচ্ছেন। তবে তারা বলছেন যে তারা আসলে শিক্ষাঙ্গনে ফিরতে চান এবং যত দ্রুত সম্ভব পুলিশ প্রশাসন সহ তাদেরকে সড়কে নেমে আসার। সবকিছু মিলিয়ে বলতে পারি খুলনায় কিন্তু সড়কে এখন বেশ ভালো একটি অবস্থান রয়েছে। এই ছিল আমার কাছে খুলনা থেকে সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম খুলনা এবং তার আগে শুনছিলাম মিরপুরের খবর। দখলকারী যেই হোক তাকে সবাই মিলে প্রতিহত করা হবে বলে জানিয়েছে বিএনপি। সকালে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু বাংলা মোটর প্ল্যানার্স টাওয়ার থেকে গণসংযোগ শুরু করে হাতিরপুল এলাকার কাঁচা বাজারে যান। সর্বস্তরের সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এম জিলানী সহ অঙ্গ সংগঠনের অন্যান্য নেতারা। বিচ্ছিন্ন কিছু ঘটনা আমরা শুনেছি বিভিন্ন এলাকায় ঘটেছে, এটা দুষ্কৃতিকারীরা করেছে, এর সাথে দলের সম্পর্ক নয়। আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদের জানমালের নিরাপত্তা দেওয়া। এই কাজটা আমরা করছি, এই কাজটিতে আপনাদের সহযোগিতা দরকার। আপনাদেরকে বলে যাই, বিএনপিতে কোনো দুষ্কৃতিকারীর, কোনো দখলবাজের, কোনো সন্ত্রাসের কোনো স্থান নাই। আমরা আপনাদের সাথে আছি, দল আপনাদের সাথে আছে, জনগণ আপনাদের সাথে আছে। আপনারা ভীত হবেন না, নত হবেন না। এদেশ আপনাদের ব্যবসা আপনারা নির্বাধায় করবেন, নিঃসংকোচে করবেন। পণ্য মূল্য নিয়ন্ত্রণে আজও রাজধানীর বাজার তদারকিতে নেমেছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। সিন্ডিকেট রোধে সচেতন করছেন ক্রেতা বিক্রেতাদের। এর প্রভাবে কিছুটা কমতির দিকে আলু, পেঁয়াজ সহ বিভিন্ন পণ্যের দাম। এদিকে শিক্ষার্থীদের উপস্থিতিতে বাজার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হওয়ায় বছর জুড়েই তাদের তদারকি চান সাধারণ ভোক্তারা। একদিকে উচ্চ মূল্যস্ফীতি, অন্যদিকে অসাধু ব্যবসায়ীদের অতি মুনাফার চাপে যখন চিড়ে চ্যাপ্টা ভোক্তারা, তখন তাদের পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সরকারি বিভিন্ন সংস্থার পাশাপাশি দিনরাত এক করে চালাচ্ছেন বাজার তদারকি। নিত্যপণ্যের অযৌক্তিক দাম নির্ধারণকারী অসাধু ব্যবসায়ীদের রুখে দিতে সচেতনতা বাড়াচ্ছেন ক্রেতা বিক্রেতাদের মাঝে। বাজার মনিটরিংটা করার পারপাস হচ্ছে কি যে আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটা সাধারণ মানুষের সমস্যা ছিল, তো সেটাই আমরা মনিটরিংয়ের জন্য আসছি যে আসলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটা কেন। 80 টাকা চাইলেন 100 টাকা বিক্রি করছেন, চাঁদা বন্ধ হয়ে গেছে, এটা আপনাদের লাভ হচ্ছে না, তাহলে আপনারা ওই লাভের টাকাটা আপনারা এখানে কমায় দেন। আপনারা শিক্ষার্থীদের প্রতিশ্রুতি, তারা গড়ে তুলতে চান চাহিদা যোগানের ভিত্তিতে পণ্য বেচা কেনার বাজার কাঠামো। অন্যদিকে অনিয়ম দূর করতে বছর জুড়ে শিক্ষার্থীদের পাশে চান ক্রেতা বিক্রেতারা। যত চাঁদাবাজি নাই, ট্রাফিক ওখানে কোনো গঞ্জাম নাই, ঠিক আছে, তার জন্য ওখানে বাজার কম আছে। আমরা চাই আরো কমুক। এটা করলে অবশ্যই সাধারণ মানুষজন হচ্ছে গিয়ে যারা নিম্ন শ্রেণীর মানুষ, যারা প্রতিদিন দিন আনে দিন খায়, তারা অত্যন্ত ভালো থাকবে। ওরা যে করছে অবশ্যই নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা আছে। শিক্ষার্থীরা সারা বাংলাদেশ সারা বছর জুড়ে দেশটা সুন্দরভাবে আনতে কোনো সমস্যা নেই আমার। পণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণেও শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিতের দাবি সাধারণ ভোক্তাদের। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জাতীয় পতাকা হাতে আবু সাইদের পরিবারের পাশে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জিয়ারত করলেন কবর। অশ্রু সজল চোখে নাহিদ আসিফ সার্জিস। ন্যায় প্রতিষ্ঠার ঘোষণা। শিক্ষার্থীদের আলটিমেটামের মুখে পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত প্রধান বিচারপতির। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাইকোর্ট ঘেরাও, আইনজীবীদের সংহতি। এবং বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের যতদিন দরকার হবে অন্তর্বর্তী সরকার ততদিন দায়িত্ব পালন করবে বললেন আইন উপদেষ্টা। সাইবার নিরাপত্তা সহ যে কোনো খারাপ আইন সংস্কারের আশ্বাস।
এই ছিল দুপুরের সময়, এরপর দেখবেন বিভাগীয় সময়। সঙ্গেই থাকুন সময়।